4 সেপ্টেম্বর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সম্ভাবনা। এর আগে 2 দফা পেছানো হয়েছে সময়। করোনায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে বিপাকে ব্যবসায়ীরা, বিল দিচ্ছে না কেন্দ্রীয় ঔষধাগার। আগের বছরের চেয়ে রপ্তানি আয় বেড়েছে 14 ভাগ, নেতিবাচক অবস্থানে তৈরি পোশাক। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনায় দুর্বিষহ সময়ে সরকারকে পিপিই ও চিকিৎসা সরঞ্জাম দেয়া উদ্যোক্তাদের অনেকেই এখন সংকটে। কেউ কর্মীদের বেতন দিতে পারছেন না, কারো বিরুদ্ধে হয়েছে মামলা। কারণ 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি থেকে বিল পাননি তারা। ব্যবসায়ীদের অভিযোগ, সমস্যার সমাধান না করে শুধু চিঠি চালাচালি করেই সময় পার করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের মার্চে রপ্তানির জন্য পিপিই তৈরি করছিল চট্টগ্রামের তৈরি পোশাক কারখানা স্মার্ট জিন্স। এ সময় দেশেও বাড়তে থাকে করোনার সংক্রমণ। দেখা দেয় পিপিইর তীব্র সংকট। সরকারের কয়েকটি দপ্তরের অনুরোধে রপ্তানির পিপিই কেন্দ্রীয় ঔষধাগারে সরবরাহ করে কারখানাটি, কিন্তু এখনও টাকা পরিশোধ করেনি সিএমএসডি। একই সময়ে সিএমএসডিকে পিপিই সরবরাহ করে ফকির অ্যাপারেলস সহ আরও 2টি কারখানা। বিজিএমই এর হিসেবে 4 পোশাক কারখানার পাওনা 37 কোটি টাকা। আমাদের কয়েকটা কোম্পানি এটার পেমেন্টটা পায় নাই, তো আমি আশা করি তারা সরকারের যে ডিপার্টমেন্টে বিলগুলো দিয়েছে, যে ডিপার্টমেন্ট থেকে অর্ডার দিয়েছে, সেখানে বিলটা সরকার খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। পরিচয় গোপন রাখার শর্তে এই উদ্যোক্তা জানান, বিভিন্ন কারখানা থেকে সার্জিক্যাল মাস্ক নিয়ে সিএমএসডিকে সরবরাহ করেন তিনি। সিএমএসডি বিল দেয়নি, তাই তিনিও কারখানা মালিককে টাকা দিতে পারেননি। এতে কারখানা মালিক তার বিরুদ্ধে মামলা করেছেন। পাওনাদার সেক্রেটারি জেনারেল মামলা করে ফেলছে অলরেডি, কথা বলছেন। তো আরও বিভিন্ন জায়গায় চেক দেওয়া আছে, সবাই প্রেশার দিচ্ছে, চতুর্মুখী প্রেশার দিচ্ছে। আমরা তো ফ্যাক্টরিদের সাথে শর্ট টাইমের একটা কমিটমেন্ট দিয়েই চেক দিয়ে মাল নিয়ে এসেছি। পরিচয় গোপন রাখার শর্তে আরও এক উদ্যোক্তা মোবাইলে জানান তার দুর্বিষহ অবস্থার কথা। আগে ডাইরেক্টর নাকি উনি বিল দেবে না আর কি, এখন কে দেয় ভাই, আমরা খুব কষ্টে আছি। আমি গরিব মানুষ, ছোট মানুষ, এখানে টুকটাক ব্যবসা করে খাই। করোনা সংক্রমণের শুরুতে অর্ধশত উদ্যোক্তা ও ঠিকাদারের মাধ্যমে প্রায় 350 কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনে সিএমএসডি। তখন দপ্তরের পরিচালক ছিলেন প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ। পরে সেখানে পরিচালক নিযুক্ত হন আবু হেনা মোরশেদ জামান। সরকারি ক্রয় প্রক্রিয়া মেনে এসব কেনাকাটা হয়নি অভিযোগ তুলে তিনি চিঠি দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এরপরই আটকে যায় বিল। গত 1 বছরে সমস্যা সমাধানে কমিটি হয় 2টি, চিঠি চালাচালি হয় কয়েক দফা। অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় করলেও ব্যবসায়ীদের হাতে তা পৌঁছায়নি। কঠিন পরিস্থিতি, এটা বটলনেক অবস্থা হয়েছে, এটাকে থেকে বার হয়ে আসতে হবে, এবং এটি সহজসাধ্য নয়। এবং এটি সিএমএসডির এখন নিয়ন্ত্রণেও নেই, এবং এটা যাদের নিয়ন্ত্রণে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা সে বিষয়ে কমিটি করেছেন। তারা কমিটি করার উদ্দেশ্যই হচ্ছে যে তাদের সদিচ্ছা আছে। সিএমএসডির পরিচালক জানান, করোনাকালীন কেনাকাটায় ক্রয় প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তবে অতিরিক্ত দামে কেনাকাটা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকের মতন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে চলতি বছরে কিস্তির 50% দিলেই কেউ খেলাপি হবেন না। আর্থিক প্রতিষ্ঠানগুলো এজন্য গ্রাহকের কাছ থেকে বাড়তি কোনো সুদ বা জরিমানা আদায় করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের কারণে যেসব গ্রাহক ঋণ পরিশোধে সমস্যায় পড়েছেন তাদের জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে কিস্তির অর্ধেক টাকা দিয়ে কেউ খেলাপি হবেন না। ইতিমধ্যে যেসব কিস্তি আদায় হয়েছে তাও অর্ধেক টাকার মধ্যে গণনা করা যাবে। এর ফলে চলতি বছরে কিস্তির অর্ধেক টাকা দেওয়ার পর যেসব টাকা বকেয়া থাকবে তা আগামী বছরের মধ্যে শোধ করতে হবে। 5 মাস ঊর্ধ্বমুখী থাকার পর আগস্টে গতি কমেছে রেমিটেন্স প্রবাহের। গত মাসে রেমিটেন্স এসেছে $181 কোটি। টাকার হিসেবে এর পরিমাণ 15,385 কোটি টাকা।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জুলাইয়ের রেমিটেন্স এসেছিল 187,14,90,000 বা 15,907 কোটি টাকা। সেই হিসেবে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে 522 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে, এতে প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণেই রেমিটেন্স কমতে পারে। 2021-22 অর্থ বছরের আগস্টে ইতিবাচক রপ্তানি আয় হয়েছে। মোট 338 কোটি 30 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে এ সময়। আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে 14 ভাগ। তবে আগস্ট মাসে কমেছে লক্ষ্যমাত্রার চেয়ে আয়। এ সময় রপ্তানি পণ্যে আয়ের লক্ষ্য ছিল 371 কোটি 10 লাখ ডলার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে 8.84 পয়েন্ট। নেতিবাচক অবস্থানে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে 6.16 ভাগ। এছাড়া চামড়াজাত পাট সহ প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় কমেছে। তবে ইতিবাচক প্রবৃদ্ধি কৃষি পণ্য আয়ে। গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করে প্রায় 15 কোটি টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এ বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাখিলকৃত সিএ ফার্ম কর্তৃক প্রদত্ত বার্ষিক অডিট প্রতিবেদন এবং বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির জমা করা ট্রেজারি চালানের কপি ও অন্যান্য দলিল থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে মামলার প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অডিট রিপোর্ট অনুযায়ী ভ্যাটের হিসাব অনুসারে প্রতিষ্ঠানটি 2 কোটি 9 লাখ টাকার ভ্যাট পরিশোধ করেছে, কিন্তু প্রদেয় মূসকের পরিমাণ ছিল 5 কোটি 29 লাখ। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে আকাশপথের যোগাযোগ। বৃহস্পতিবার দুপুরে বিমান ভবনে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলম বলেন, আগামী 4 সেপ্টেম্বর থেকে ফ্লাইট শুরু করা সম্ভব হবে। যদিও এর আগে 2 দফা এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান চলাচলের তারিখ পেছানো হয়। ভারতে করোনার প্রভাব বেড়ে গেলে আকাশ ও স্থলপথের সকল যোগাযোগ বন্ধ রাখা হয়, দেয়া হয় সকল ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা। পরে করোনার সংক্রমণ কিছুটা কমে গেলে শুধুমাত্র ভ্রমণ ভিসা ছাড়া অন্যান্য ভিসা চালু করে ভারতীয় হাইকমিশন। পরে ভারতের সঙ্গে পুনরায় ফ্লাইট চালু করতে এয়ার বাবল চুক্তি করে দুই দেশ। এয়ার বাবল চুক্তির আওতায় শুধুমাত্র বিশেষ ফ্লাইটের মাধ্যমে দুই দেশে যাতায়াত করা সম্ভব হবে বলেও জানান তিনি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025 সালের মধ্যে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরি করতে চায় বাংলাদেশ। এতে দেশের উন্নয়নের পাশাপাশি গাড়ি আমদানি নির্ভরতা কমবে বলে আশা শিল্পমন্ত্রীর। সকালে শিল্প মন্ত্রণালয় জাপানের মিৎসুবিশি মোটর কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে একথা প্রকাশ করেন তিনি। জাপানি গাড়ির বড় বাজার বাংলাদেশ, তাই এ দেশেই গাড়ি তৈরির বড় কারখানা করতে আগ্রহী দেশটি। এজন্য সমীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে শিগগিরই। এ নিয়ে জাপানের মিৎসুবিশি মোটর কর্পোরেশনের সঙ্গে বৃহস্পতিবার সমঝোতা স্মারক সই হয়েছে শিল্প মন্ত্রণালয়ে। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে দেশে গাড়ির কারখানা তৈরির সম্ভাবনার নানা বিষয়। এ দেশে কম খরচে গাড়ি ও যন্ত্রাংশ তৈরির সুযোগ নিতে চায় মিৎসুবিশি। সমীক্ষা কার্যক্রমে উঠে আসবে কবে নাগাদ কাজ শুরু করা যাবে। বাংলাদেশে অটোমোবাইল শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় জাপান। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, 4 বছরের মধ্যে বাংলা ব্র্যান্ড নামে দেশীয় গাড়ি তৈরির লক্ষ্য সরকারের। আর নতুন শিল্পনীতি সহায়তা করবে বিদেশি বিনিয়োগকারীদের। শিল্প মন্ত্রণালয়ের অধীনে ইস্পাত শিল্প কর্পোরেশন যৌথভাবে কাজ করবে মিৎসুবিশির সঙ্গে। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটর গাড়ি উৎপাদনে কারিগরি সহযোগিতা দেওয়া হবে। আমদানি শুল্কের কারণে বাংলাদেশে বিদেশি গাড়িগুলোর দাম বেশি হয়, কিন্তু দেশে গাড়ি তৈরি হলে এর দাম কমবে, জনগণ সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবে। দেশে অটোমোবাইল শিল্পে বিনিয়োগের জন্য আরও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ জানিয়েছে বলেও জানান শিল্পমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
তৃণমূল গ্রাহকদের সমস্যার সমাধানে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে সেবা পয়েন্ট চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। আর্থিক সেবা ব্যবহারে গ্রাহকদের সব সমস্যার সমাধান দেবে এসব সেবা পয়েন্ট। এরই মধ্যে সারা দেশে 599টি সেবা পয়েন্ট স্থাপন করেছে নগদ। পিন ভুলে যাওয়া, পিন বদল করতে না পারা সহ প্রয়োজনীয় সব সেবা গ্রাহকরা এখন সেবা পয়েন্ট থেকেই পাবেন। হাতের কাছে সেবা পয়েন্ট থাকায় গ্রাহকরা যে কোনো সমস্যায় নগদ কল সেন্টারে কল না করেও সেবা নিতে পারবেন। চলতি বছর মার্চ মাসে 30টি পোস্ট অফিসে ই সেন্টারে নগদ সেবা পয়েন্ট স্থাপন করার মাধ্যমে কার্যক্রমটি শুরু হয়। কৃষিকে লাভজনক করতে বেসরকারি খাতের বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষিকে লাভজনক করতে গবেষণা ও বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত ও সহযোগিতা প্রদান করছে। কৃষি প্রক্রিয়াজাত ও কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে 20% প্রণোদনার পুরোপুরি ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী। প্রয়োজনে আরও সুবিধা প্রদান করার কথাও জানান তিনি। এছাড়া আলোচনায় বক্তারা কৃষি পণ্যের দাম নিশ্চিতের উপর জোর দেন। পাশাপাশি কৃষকদের ঋণ নিশ্চিতে কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশন করার প্রস্তাব করেন আলোচকরা। সেই সুযোগ সুবিধা যাতে সবাই নেয়। অনেক পটেনশিয়াল আছে, আমাদের অনেক পটেনশিয়াল আছে। এখনো বাংলাদেশে টুথপেস্ট, কলগেট 17 কোটি মানুষের দেশ আসে দিল্লি থেকে। লেজ একটা আসে দিল্লি থেকে, একটা চিপস। অথচ আমরা 1 কোটি টনেরও বেশি আলু উৎপাদন করি বাংলাদেশে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে উজবেকিস্তানে শুরু হলো ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলন। এছাড়া বেসরকারি খাতের সঙ্গে সরকারের সমন্বয় সাধনের কৌশলগত দিকগুলো গুরুত্ব পাচ্ছে। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, উন্নয়ন সহযোগী এ সংস্থাকে সঙ্গে নিয়ে 1 দশকে বিশ্ব দরবারে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ স্থানীয় এক হোটেলের সাজ রবি বলে দিচ্ছে, করোনার প্রকোপ পেছনে ফেলে অর্থনীতিকে এগিয়ে নিতে মরিয়া বিশ্ব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 57টি দেশের 2000-এরও বেশি প্রতিনিধির অংশগ্রহণে শুরু ইসলামী ব্যাংক ডেভেলপমেন্ট সম্মেলন 2021। এতে গুরুত্ব পাচ্ছে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি। একই সাথে আলোচনা হবে আন্তঃদেশীয় সম্পর্ক উন্নয়ন নিয়েও। সম্মেলনের আগ মুহূর্তে কমনওয়েলথভুক্ত 11 দেশের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন ITFC। তাতে বলা হয়েছে, ইসলামী দেশগুলোর ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে, অবকাঠামো সহ যাবতীয় উন্নয়নে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। CIS-ভুক্ত দেশ হওয়ায় আমরা বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছি। এ কারণে বহির্বিশ্ব বা অভ্যন্তরীণ সবখানেই সংস্কার কার্যক্রম চলছে। বিনিয়োগকারীদের ব্যবসা সংক্রান্ত সব সুযোগ সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দেশ পরিচালনায় স্বাধীন ও গণতান্ত্রিক মনোভাব আমাদের এগিয়ে নিচ্ছে, যার ফল 14% রপ্তানি প্রবৃদ্ধি। বিনিয়োগ বাড়াতে ইসলামী দেশগুলোকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, গত 1 দশকে বিশ্ব দরবারে কৃষি, ডিজিটাল অর্থনীতি ও লিঙ্গ বৈষম্য দূর করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার রোল মডেলে বাংলাদেশ। আর এক গতি ধরতে চাইলেন ISDBর সহযোগিতাও। ডিজিটাল অর্থনীতি, কৃষি, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূর করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অগ্রযাত্রাকে সহায়তা দিয়ে আসছে। ITFC স্বল্প সময়ের জন্য পেট্রোলিয়াম কিনতে যে সহযোগিতা দিচ্ছে, সেজন্য তাদের ধন্যবাদ। অনুষ্ঠানে সরকারি দপ্তরের, বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে নিবিড়ভাবে বেসরকারি খাতকে সংযোগ করিয়ে দেওয়ার জন্য সম্মাননা জানানো হয় সালমান এফ রহমানকে। বলা হয়, পণ্যসহ বাণিজ্য বিকেন্দ্রীকরণে অনেক দূর এগিয়েছে বেসরকারি খাত। আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশ শুধুমাত্র তার নিজ দেশে বিনিয়োগ করতে ব্যবসায়ীদের আকৃষ্ট করছে না,
একই সাথে এই প্ল্যাটফর্মে তুলে ধরছে নিজেদের যৌথ বিনিয়োগ করার সক্ষমতার কথাও। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তাশখন্দ, উজবেকিস্তান। নওগাঁয় হাটবাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারিভাবে ইরি বোরো সংগ্রহ ব্যাহত হয়েছে। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত জেলায় 13.8% ধান সংগ্রহ হয়েছে, তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সন্তোষজনক। চলতি বোরো মৌসুমে নওগাঁয় সরকারিভাবে 40 টাকা কেজি দরে 49,269 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 27 টাকা কেজি দরে 25,697 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু সংগ্রহের শেষ দিন পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র 3,568 মেট্রিক টন এবং চাল সংগ্রহ হয়েছে 47,085 মেট্রিক টন। সরকারি রেটের চেয়ে দাম বেশি পাওয়ায় কৃষকরা এবার হাট বাজারেই বেশিরভাগ ধান বিক্রি করছেন। আপনি ধান চলবে না, এটা নানান প্রকারের ঝামেলা, অর্থাৎ ওই জন্য ঝামেলা যার প্রয়োজন নেই, আমাকে হয়রানি হতে হয়। এগুলান করার জন্যে মনে করেন সমস্যা হয়ে যায়, এই জন্যে তার চাইতে বাইরে বাজারে বেশি দাম। ব্যবসায়ী নেতারা বলছেন, দাম কম ধরা ছাড়াও খাদ্য গুদামে ধান দিতে লটারি জটিলতার কারণে কৃষক ধান দিতে উৎসাহী হচ্ছেন না। গভর্নমেন্টের ঘরে ধান দিতে গেলে ময়েশ্চার ফ্রি করে চিটা মুক্ত করে দিতে হয়। এইসব করতে গিয়ে দেখা যাচ্ছে যে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে আমরা বাইরেই কৃষক ভাইয়েরা বাইরেই মূল্য বেশি পাচ্ছে, এর জন্য সরকারের খাদ্য গুদামে ধান দিতে আগ্রহ প্রকাশ করছে না। বাজারে ভালো দাম পাওয়ার পাশাপাশি জেলায় মোটা ধানের উৎপাদন কম হওয়াকেও লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন খাদ্য কর্মকর্তা। কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য সরাসরি সরকার সর্বদা সচেষ্ট আছে। আপনারা জানেন যে আমাদের নওগাঁ জেলাতেই 2টা পেডি সাইলো হবে। ওই পেডি সাইলোগুলোতে ধানগুলা আমরা যে বিনির্দেশে কিনতে চাই ওই বিনির্দেশে তৈরি করার ব্যবস্থা থাকবে। চলতি বোরো মৌসুমে নওগাঁয় ইরি বোরো ধান উৎপাদন হয়েছে 11,82,888 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার শেয়ার বাজারের খবর। 7,000 পয়েন্টের মাইল সূচকে পৌঁছাতে আর মাত্র 19 পয়েন্ট দূরে আছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স পয়েন্ট বেড়েছে 64 পয়েন্টের বেশি। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 172 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 64.66 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,981 পয়েন্টে, যা ডিএসসির ইতিহাসে সূচকটির সর্বোচ্চ অবস্থান। একইভাবে ডিএসসি 30 এবং সরিয়া সূচকও রয়েছে রেকর্ড অবস্থানে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 2,474 কোটি 30 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 107 কোটি টাকা বেশি। হাত বদলে অংশ নেয় 373টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 237টির, কমেছে 105টির এবং অপরিবর্তিত আছে 31টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে সমতা লেদার, দ্বিতীয় ডোমিনেজ স্টিল, তৃতীয় অবস্থানে দেশবন্ধু পলিমার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 171.41 পয়েন্ট, লেনদেন 88 কোটি 30 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 85 টাকা 20 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 119 টাকা 71 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 102 টাকা 87 পয়সায়। দর অপরিবর্তিত। ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 22 টাকা 83 পয়সায়। দর অপরিবর্তিত। আরব আমিরাতের দিরহামের বিনিময় হচ্ছে 23 টাকা 31 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 285 টাকা 15 পয়সায়। দর কমেছে। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হচ্ছে 20 টাকা 60 পয়সায়। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।